আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটতে গিয়ে জীবন হয়ে পড়ছে ব্যস্ত থেকে ব্যস্ততর। ফুরসত নেওয়ার সময়ে মানুষ ব্যস্ত সময় কাটাচ্ছে, শখের বশে নয়, বরং বাধ্য হয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উচ্চাভিলাষ, ফ্যান্সি লাইভলিড সহ বেশ কিছু কারণে অবসর সময় হারিয়ে যাচ্ছে জীবন থেকে। এটাই হয়ে উঠছে অনিবার্য এক বাস্তবতা। কিন্তু মনে রাখা দরকার, আমরা সবাই যদি এভাবে ব্যস্ত হয়ে উঠি তাহলে জীবন থেকে শান্তি, শৃঙ্খলা ও সৃজনশীলতা হারিয়ে যাবে। তাছাড়াও কিছুটা অবকাশ যাপন করতে না পারলে কাজের গতিতেও নেগেটিভ ইফেক্ট পড়বে। তাই চলুন নিজের জন্য, নিজের জীবনের জন্য একটু সময় বের করি, ঘুরে আসি কোথাও থেকে, চাঙ্গা করে নিজের মন মানসিকতাকে। ভিডিও শুরু করার পূর্বে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ hit the subscribe button and hit the bell button also. I have created some section for this video. চলুন ভিডিওতে যাবার আগে সেকশনগুলো একবার দেখে নিই। ভ্রমণ কেন্দ্রের নাম ও অবস্থান, এন্ট্রি ফি ও পার্কিং ফি, ভ্রমণ কেন্দ্রের আয়োজন, কনফারেন্স রুম, খাবারের ব্যবস্থা, পিকনিক স্পট, বিলাসবহুল রিসোর্ট, যাতায়াত ব্যবস্থা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগ্রাম খেজুরতলায় প্রায় 40 বিঘা জায়গার উপরে 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট। গোদাগাড়ী থেকে সাফিনা পার্কের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এটি এই এলাকার একমাত্র বিনোদন স্থল। পার্কের ভিতরে প্রবেশের পূর্বে টিকিট কাটতে হবে। পার্কের প্রধান গেটের বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার। তেমন একটা ভিড় না থাকায় টিকিট কাটতে একদমই সময় লাগল না। পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা। 4 বছরের নিচের বাচ্চাদের এন্ট্রি ফি লাগবে না। এখানে বিভিন্ন ধরনের গাড়ির পার্কিং ফি বিভিন্ন রকম। মোটরসাইকেল 20 টাকা, চার্জার অটো 50 টাকা, মাইক্রো 200 টাকা এবং বাস 300 টাকা। সময় নষ্ট না করে চলুন তাড়াতাড়ি পার্কের ভিতরে ঢুকে পড়ি। পার্কের ভিতরে রাখা হয়েছে নানা ধরনের আয়োজন। ভিতরে ঢুকতেই বিকট গর্জনের আওয়াজ আমাকে আকর্ষণ করল। ছুটে গেলাম সেগুলোর দিকে। প্রথমেই চোখে পড়ল 3 মাস্কিটিয়ারের মতো 3টি আর্টিফিশিয়াল লাইভ জন্তু। লাইভ বলার কারণ হচ্ছে এগুলো মেকানিক্যালি নড়াচড়া করে এবং শব্দ করে। সামনের দিকে একটু এগিয়ে যেতেই চোখের সামনে পড়ল বিশাল আকৃতির এক ডাইনোসর। ভয়ঙ্কর আওয়াজে আশেপাশে যেন ভীতি ছড়াচ্ছে। সামনে এগিয়ে যেতেই আরও একটি ডাইনোসর। এটা ভিন্ন প্রজাতির হলেও আওয়াজ আগের চেয়ে বেশি ভয়ঙ্কর। ডাইনোসরগুলোর লাইভ ডেমো দেখলেই বোঝা যায় বাস্তবের ডাইনোসরগুলো কেমন ছিল। সামনের দিকে একটু এগুলেই দেখা যাবে 3 স্তর বিশিষ্ট একটি দোলনা। এই দোলনাতে ছোট বড় সবাই বসতে পারে। অসম্ভব সুন্দর এই দোলনাগুলো সারি সারিভাবে সাজানো রয়েছে। কোনোটা লোহার, কোনোটা প্লাস্টিকের, আবার কোনোটা টায়ার দিয়ে তৈরি। আমি এসেছিলাম প্রায় সকাল 10টার দিকে, এজন্য এখানে প্রচণ্ড রোদ পেয়েছি। সাধারণত পরন্ত বিকেলে এই জায়গাটিতে বসে দোল খেলে ভালো লাগবে আপনাদের। এর পাশে রয়েছে একটি 2 বগি বিশিষ্ট গাড়ি, যা দেখতে অনেকটা ট্রেনের মতো। এটাতে করে সাধারণত রিসোর্টে আসা যাত্রী এবং তাদের মালামাল পরিবহন করা হয়। তবে গাড়িটি কিন্তু দেখতে চমৎকার। এর সাদা কালার যেন পিকনিক স্পটের সৌন্দর্যকে আরেকটি নতুন মাত্রা দিয়েছে। এখান থেকে একটু ডান দিকে গেলেই দেখতে পাবেন চিকন চিকন রড দিয়ে তৈরি এক ধরনের বিশেষ কাঠামো। মনে হচ্ছে কোনো প্রকৌশলী বেশ চিন্তাভাবনা করে এটি তৈরি করেছেন। আপনারা যাই বলেন না কেন, এটি কিন্তু দেখতে বেশ সুন্দর। দর্শনার্থীরা এখানে আসলে ফটো সেশনে ব্যস্ত হয়ে যায়। জিনিসটা দূর থেকে দেখলে আপনার কাছে পানির ফোয়ারার মতো মনে হবে। এর পাশেই রয়েছে সুইমিং পুল। কাছে দাঁড়াতেই দেখতে পেলাম বেশ কিছু যুবক সুইমিং পুলের পানিতে সাঁতার কাটছে। প্রচণ্ড গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে তারা সুইমিং পুলে লাফালাফি করছে। আপনারা মাত্র 200 টাকার বিনিময়ে 1 ঘন্টা এখানে সুইমিং পুলের মজা নিতে পারবেন। পার্কের মূল গেট থেকে হাতের বামের দিকে তাকালে দেখতে পাবেন একটি কৃত্রিম ঝর্ণা। সেই সাথে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে একটি পাহাড়। তার সামনে রয়েছে একটি ব্রিজ, যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারবে।
এখন ঝর্ণাটি বন্ধ রাখা হয়েছে। ব্রিজে দাঁড়িয়ে আপনারা সুন্দর সুন্দর ছবি এখানে তুলে নিতে পারেন। তপ্ত রোদে ক্লান্ত দর্শনার্থীদের জন্য পাশে রাখা হয়েছে বসার ব্যবস্থা। পার্ক কর্তৃপক্ষ এজন্য ছোট ছোট গোলঘর তৈরি করে রেখেছে। পাশেই স্থাপন করেছে পানির নল, যাতে করে তৃষ্ণার্ত দর্শনার্থীরা পানির পিপাসা মেটাতে পারে। এখন পর্যন্ত পার্কের যতটুকু এলাকা দেখিয়েছি তাতে এই পার্কটিকে আপনাদের একটি রোবোটিক কৃত্রিম পার্ক বলে মনে হবে। এখানে নেই কোনো প্রকৃতির ছোঁয়া, গাছপালা একেবারেই কম, যেগুলো রয়েছে তা ছায়া দেওয়ার জন্য যথেষ্ট নয়, তাই চারিদিকটা একেবারে কাঠখোট্টা লাগছে। তবে এখন আমি এই পার্কের এমন একটি অংশে আপনাদের নিয়ে যাব যেখানে গেলে আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। গেটের ডান পাশ দিয়ে বেশ কিছু দূর গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফলফলাদির গাছ। এসব গাছের নিচে বসে আছে দর্শনার্থীরা। পাশেই খেলাধুলা করছে ছোট ছোট শিশু। এতক্ষণে যেন মনে হচ্ছে এটি একটি পার্ক। আসলে পার্কে যদি ছোট ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি লাফালাফি না করে তাহলে সেটিকে পার্ক বলে মনেই হয় না। এখানে বিভিন্ন স্থানে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় প্রতিটা গাছের নিচেই বাধাই করে বসার স্থান তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে ছোট বড় বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ধরনের রাইড। তবে এই রাইডের দিকে যাওয়ার আগে আপনাদের একটি ভৌতিক গুহার দিকে নিয়ে যেতে চাই। আমি সপরিবারে ঘুরতে গিয়েছিলাম। আমার ছেলে ভূতের ঘরে ঢোকার জন্য বেশ ইনসিস্ট করলো। যেহেতু আমার ছেলে ছোট, সে ভয় পেতে পারে, এজন্য বাধ্য হয়ে আমাকেও সেই ভূতের ঘরের মধ্যে ঢুকতে হলো। জনপ্রতি 50 টাকার বিনিময়ে আমরা ভূতের ঘরে ঢুকলাম। নিঃসন্দেহে এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। ঘরটি আঁকাবাঁকা ও সরু করে তৈরি করা হয়েছে। এর প্রতিটি বাঁকে রাখা হয়েছে বিভিন্ন ধরনের কঙ্কাল ও মরা মানুষের অবয়ব। একদিকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ, অন্যদিকে পথ চলার সময় হুট করে গায়ের উপরে এসে কঙ্কাল পড়ে যাওয়ার বিষয়টি আপনি ভালোভাবে নাও নিতে পারেন। তাই হার্ট দুর্বল হলে এই ঘরের মধ্যে প্রবেশ করা একদমই ঠিক হবে না। ভূতের ঘরের ভৌতিক আবহ নিয়ে বের হয়ে পার্কের অন্যদিকে চলে গেলাম। এখানে পাশাপাশি বেশ কয়েকটি রাইড রয়েছে। এসব রাইডের প্রত্যেকটিতে আপনাকে আলাদা পেমেন্ট করে উঠতে হবে। চরকি, কয়েক ধরনের প্লেইং রাইড, 2 ধরনের ট্রেন ও নৌকা ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। সামনে যে ট্রেনটি দেখা যাচ্ছে সেই ট্রেনে ছোট ছেলেমেয়েরা উঠতে পারে। এটার গতি অনেকটাই কম। তবে বেশি গতি এবং উঁচু নিচু লাইনে চলাচল করে এরকম আরেকটি ট্রেন রয়েছে যা বেশ ঝুঁকিপূর্ণ এবং রোমাঞ্চকর। এটিতে ওঠার পরে যাত্রীদের ঠিকমতো বেঁধে নেওয়া হচ্ছে যাতে চলার সময় কেউ ছিটকে না পড়ে। দুর্ঘটনা এড়াতেই এই রাইডের পরিচালনাকারী প্রত্যেকটা আসনে থাকা আরোহীদের ভালোভাবে বাধা হয়েছে কিনা তা চেক করে নেয়। ট্রেন চলাকালে আরোহীদের বেশ চিৎকার চেঁচামেচি দূর থেকে অনেকেই উপভোগ করে। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ বের হয়। তবে আমার কাছে সবচেয়ে মজা লেগেছে বোট রাইডিং। একটি পুকুরের মধ্যে বেশ কিছু বোট রাখা হয়েছে, সেই সাথে পাড়ের চারিদিকে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থাও রাখা হয়েছে। পায়ে চালিত এই বোটগুলো চালাতে বেশ শক্তির প্রয়োজন। পরিবারের সদস্য 4 জন কিংবা তার নিচে হলে একটি নৌকাই যথেষ্ট হবে। বোটগুলোতে 4 জনের বসার ব্যবস্থা থাকলেও 2 জনের প্যাডেল করার সুযোগ রয়েছে। নৌকাগুলো প্লাস্টিকের তৈরি, তাই ডুবে যাওয়ার ভয় নেই। খুব একটা বেশি গতিতে চালানো যায় না বলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। 10 মিনিটের জন্য নৌকা প্রতি 100 টাকা ভাড়া দিতে হবে। আপনারা চাইলে টাকার বিনিময়ে এই সময়টাকে বাড়িয়ে নিতে পারেন। নৌকা ভ্রমণের জায়গা হতে পশ্চিম দিকে তাকালেই দেখতে পাবেন মাটির উঁচু ঢিবি। দেখতে অনেকটাই পাহাড়ের মতো। আসলে বরেন্দ্রভূমির অবয়ব তৈরি করা হয়েছে। এর পাশ দিয়েই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে লেক। লেকের পানিতেও নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। কিছু দূর পায়ে হেঁটে এই লেকের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রচণ্ড গরম আর রৌদ্রের কারণে দর্শনার্থী এখানে খুব একটা আসছে না। তবে বিকেলের দিকে দর্শনার্থীদের ভিড় এ স্থানে বৃদ্ধি পায়। নৌকা ভ্রমণ শেষে বেশ ক্লান্ত আমি, তাই একটু আরাম করার জন্য জায়গা খোঁজার চেষ্টা করছি। নৌকা ভ্রমণের জায়গা হতে একটু উত্তর দিকে গেলে পুকুরের পাশে বেশ কয়েকটি বড় গাছ রয়েছে। প্রচুর দর্শনার্থী এখানে বসে রয়েছে। যথেষ্ট জায়গা না থাকায় এখানে আমাদের জায়গা হলো না, তাই সামনের দিকে চলার চেষ্টা করলাম। পার্কের ভিতরেই রয়েছে একটি বেশ বড় সাইজের কনফারেন্স রুম। এখানে অফিসিয়াল কিংবা ব্যবসায়িক মিটিং অথবা যে কোনো ধরনের গেট টুগেদারের আয়োজন করা যায়। তবে এর জন্য আপনাকে অগ্রিম বুকিং করতে হবে। কনফারেন্স রুমের পাশে রয়েছে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি খাবার জায়গা। এই রেস্টুরেন্টটিতে বিভিন্ন ধরনের বাংলা খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্টে কনফারেন্সে আগত ব্যক্তিদের জন্য খাবারের অর্ডারও নেওয়া হয়।
খাবার পরিবেশন করা হয় এই গোলঘরে। জায়গাটা বেশ খোলামেলা। প্রচুর বাতাস থাকলেও গরমকালে এটি তেমন আরামদায়ক হবে না। এই স্থানটি পার্কের পাশাপাশি যেহেতু একটি পিকনিক স্পট, সেহেতু পিকনিকে আসা দর্শনার্থীদের জন্য ভিন্ন কিছু ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। পার্ক কর্তৃপক্ষ তাদের জন্য ছোট ছোট বেশ কয়েকটি জায়গা তৈরি করে রেখেছে। সেখানে রান্না করার ব্যবস্থা, খাবার পরিবেশন খাবে এমন একটি ঘর এবং পাশেই পানির ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে এর জন্য আপনাকে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে। পিকনিক স্পটের পাশে রয়েছে বিলাসবহুল রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে বেশ কয়েকটি দোতলা কাঠের কটেজ, যেগুলো দেখতে বেশ চমৎকার। এর মধ্যে 3টি কটেজ রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত। শীততাপ নিয়ন্ত্রিত কটেজগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের জন্য ভাড়া দেওয়া হয়। অন্য কটেজগুলোতে রাত্রি যাপন করা যায়। দ্বিতল বিশিষ্ট এই কটেজগুলোর রয়েছে বেশ কয়েকটি ক্যাটাগরি ভেদে এগুলোর প্রাইসও আলাদা আলাদা। এখানে রয়েছে হানিমুন কটেজ, ডুপ্লেক্স কটেজ, ভিআইপি কটেজ এবং সিঙ্গেল কটেজ। যারা এসব কটেজে রাত যাপন করতে চান তাদেরকে অগ্রিম বুকিং করে আসতে হবে। গরমকালে দর্শনার্থীদের চাহিদা কম থাকায় অনেক সময় বুকিং না করেও রুম পাওয়া যায়। তবে পিক সিজন অর্থাৎ শীতকালে আপনাকে অবশ্যই অগ্রিম বুকিং করে আসতে হবে। যারা গার্লফ্রেন্ড নিয়ে এই কটেজে উঠতে চান তাদের জন্য রয়েছে খারাপ সংবাদ। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য এই কটেজে কোনো জায়গা নেই। এমনকি এই কটেজে থাকতে হলে দিতে হবে স্বামী স্ত্রীর পরিচয়ের যথাযথ প্রমাণ এবং প্রদর্শন করতে হবে জাতীয় পরিচয়পত্র। কটেজ বুক করার জন্য ম্যানেজারের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই সাথে ক্যাটাগরি ভেদে কটেজের প্রাইসও জানিয়ে দিচ্ছি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কটেজগুলো কাঠ এবং ঢেউটিন দ্বারা নির্মিত হওয়ায় গরমকালে এগুলো তেমন একটা আরামদায়ক হবে না। সাফিনা অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সাফিনা অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্টে যেতে চাইলে প্রথমে দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজশাহী শহরে আসতে হবে। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের বাসে করে গোদাগাড়ি বাস স্ট্যান্ডে নামবেন। এখান থেকে হাতের ডানে গোদাগাড়ি নাচল রোডে বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায়। আপনারা যে কোনো যানবাহনে সাফিনা অ্যামিউজমেন্ট পার্ক ও রিসোর্টে আসতে পারেন। গোদাগাড়ি বাস স্ট্যান্ড হতে এর দূরত্ব মাত্র 9 কিলোমিটার। এই রুটে বাস, অটো, ভ্যান প্রায় সব ধরনের যানবাহন চলাচল করে। ফলশ্রুতিতে যানবাহন নিয়ে আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে না। দেখতে দেখতে আমি চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন। আমি সবসময় আপনাদের ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি, এতে আমার প্রচুর পরিশ্রম হয়। এই পরিশ্রমের মূল্য দিতে চাইলে ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিন। আপনাদের কমেন্টস আমি নিয়মিত পড়ে থাকি। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো স্থানে। আপনাদের সুস্থতা কামনায় আমি সাহেব শান্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।